বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই ক্রমশই বদলে গিয়েছে প্রতিবেশী দেশের পরিস্থিতি। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এলেও দেশের পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে এখনো পারদর্শী হয়ে উঠতে পারেনি। আর তাই বাংলাদেশে সাধারণ নির্বাচন দ্রুত করানোর দাবি ক্রমশই জোরালো হয়েছে। বিএনপি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলি এ দাবি তুললেও সংবিধান সংস্কার থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ না হলে দেশের নির্বাচন করানোর পক্ষপাতী নয় ইউনূস প্রশাসন। এদিকে হাসিনা দেশ ছাড়ার পর ইউনূস প্রশাসনের আমলে ভারতের দুই শত্রু দেশ বলে পরিচিত চীন এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর আধিকারিকেরা, আবার পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনা আধিকারিকেরা। এছাড়াও চীনের প্রতিনিধিরাও বাংলাদেশ সফর করেছেন। আর এই পরিস্থিতিতে আবার যা খবর, মোহাম্মদ ইউনূস নাকি সম্প্রতি চীন সফরে যেতে পারেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সূত্রের খবর, আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশের বোয়াও ফোরাম ফর এশিয়ায় সম্মেলনে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আর এদিকে এই সামিটে যোগ দিতেই 26 মার্চ হাইনানে যাচ্ছেন ইউনূস। এরপর সেখান থেকে বেজিংয়ে যাওয়ার কথা রয়েছে তার। এখনো পর্যন্ত যা খবর তাতে 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে তার। এর আগে গত জানুয়ারি মাসে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই সফরের পরই জানা গিয়েছিল বাংলাদেশের জন্য হাসপাতাল বানাবে চীন। যেটা জানা যাচ্ছে, ইউনূস এবং জিনপিং এর সাক্ষাতে উঠতে পারে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের প্রসঙ্গ। যদিও এই বেল্ট অ্যান্ড রোড প্রসঙ্গকে বা এই প্রকল্পকে আসলে চীনের পরিকাঠামোগত উন্নয়নের ফাঁদ হিসেবেই দেখেন বিশেষজ্ঞরা। কারণ এই প্রকল্পের আওতায় আসলে চীন অন্য দেশগুলির পরিকাঠামো উন্নয়নের টোপ দেয়। যে দেশ একবার সেই টোপ গিলে নেয় বা ধরতে পারে, সেই দেশ প্রকারান্তরে চীনের দখলে চলে যায়। পুরোটা না হলেও সেই দেশের কিছু অংশ চীন দখল করে নেয়। বিষয়টি ঠিক কী রকম সেটা এবার আপনাদেরকে বলি। চীন শুধু অর্থ নয়, পরিকাঠামো দিয়েও সাহায্য করার কথা বলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া যে কোনো দেশই চীনের এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে চীনের বিপুল পরিমাণে ঋণ শোধ করা সম্ভব হয় না। আর তখনই চীন নিজেদের শর্ত চাপায়। এই মুহূর্তে ভারত উপমহাদেশে কৌশলগত অবস্থান মজবুত করেছে জিনপিংয়ের দেশ। বাংলাদেশেও এই প্রকল্পের জাল ছড়াতে মরিয়া তারা। চীনের এই ফাঁদে পা দিয়ে ঋণের বোঝায় জর্জরিত হচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তানও চীনের এই ফাঁদে পা দিয়ে কার্যত নাস্তানুবোধ হয়েছে। এবার বাংলাদেশেও কি সেই অবস্থায় হবে? তারাও কি নাম লেখাতে চলেছে? হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন চীনের এই প্রকল্প এড়িয়ে গিয়েছেন। চীন সফরে গিয়ে ইউনূস সেই ফাঁদে পা দেন কিনা সেটাই এখন দেখার। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি চলছে। আর এই অভিযোগ বারবার করে আসছে ভারত। এমনকি ভারতের রাজনৈতিক দলগুলিও এই কথা বলেছে। এবার একথা স্বীকার করে নিলেন খোদ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি চলছে। সেনাপ্রধান বলেন যে দেশের অপরাধীদের কাছে একটা বড় সুযোগ। অপরাধীরা জানে এই সময় অপরাধ করলে তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, আর সেই কারণে অপরাধগুলো হচ্ছে। আমরা সংগঠিত থাকলে, একত্রিত থাকলে এই অপরাধগুলো আটকানো সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে দেশের জন্য। কিছু খারাপ কাজের পাশাপাশি অসংখ্য ভালো কাজও করেছে। যারা খারাপ কাজ করছে তাদের বিচার হবে, তদন্ত হবে, কিন্তু এমনভাবে কাজ করতে হবে যাতে এই সমস্ত অর্গানাইজেশনগুলো হীনমন্যতায় না ভোগে। এই সেনা, পুলিশ, র্যাব, বিজিবি এই সব অর্গানাইজেশনগুলো ছোট করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শুধুমাত্র সেনার নয় বলেও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের যা কিছু উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। বিপরীতমুখী কাজ করলে দেশে কোনো দিন শান্তি আসবে না। কি বলেছেন ওয়াকারুজ্জামান, শুনবো। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি,
তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন।